গ্রামের যেই পর্দা সেখানে আমি লিটারালি আমি দেখতে পাচ্ছিলাম না যে সাকিবের চোখ দেখতে পাচ্ছিলাম না, এখানে খুব অন্ধকার পুরাটা। তো উনি যখন শেষ দৃশ্যে কাঁদছিলেন ওনার চোখের পানি তো দূরের কথা, ওনার চোখ দেখা যাচ্ছিল না। এখন ওইখান থেকে একটা লোক দর্শক যদি বের হয়ে বলে যে সিনেমাটা ভালো লাগে নাই, এটা তো আসলে ওর দোষও না, কারণ ও তো কানেক্ট হতে পারে নাই। ধরেন আমার যে শেষ দৃশ্যটা যেটা ওই যে মায়ের সাথে কথোপকথন, উনি সকালে ছেটে আসলেন প্রায় 9টার দিকে, ছেটে আসলেন 9টা 10টা 11টা 12টা 1টা পর্যন্ত সে শুধু ওই 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 বাংলোর বারান্দায় বসে বসে সে রিহার্সেল করছে আর কাঁদতেছে। তা আমি চিন্তা করছি আল্লাহ রিহার্সেলে কায়দা না সব ইমোশন শেষ করে দেয়। ওই পাহাড়ের উপরে সেটা যদি আপনার গাজীপুরে কোনো একটা বাড়িতে হইতো, আপনি কি এই ফিল পাইতেন? যখন কোরআন তেলাওয়াত হচ্ছিল তখন মনে হচ্ছিল না যে পৃথিবীটা কত ওয়াইড, পৃথিবীটা কত বড়। সো এই যে ব্যাপারটা, এটা কিন্তু আদনান ভাই না হলে পৃথিবীর অন্য কোনো বাংলাদেশের অন্য কোনো প্রডিউসারের জীবন আমাকে এটা অ্যালাউ করতো না। মিনিমাম 25 লক্ষ টাকা আমরা বেশি গেছি এই পাহাড়ে যাওয়ার জন্য। এখন আমি ধরেন তারেক ভাইয়ের সাথে আমার হাইটের কাউকে দেই, সেটা তো মিলবে না। প্রথম প্রায়োরিটি ছিল আমাদের তারেক আনাম খানের সাথে হাইট এবং অ্যাটলিস্ট মিনিমাম সিমিলারিটি থাকতে হবে। তারপরে হচ্ছে আমাদের এরপরে ওই হাইটের যাদের আমরা পাইছি তাদের মধ্যে অ্যাক্টিং ক্যাপাবিলিটি বা আমরা অনেকের সাথে কথা বলছি, আরও আমি দেখছি যে অনেক বেশি ডেডিকেটেড। ছেলেটার গল্প শোনার পর আমরা বিশ্বাস করেন 4 দিন, আমার শুটিংয়ের আগে 4 দিন কোনো শুটিং করে নাই। সবচেয়ে বেশি আসলে সময় লেগেছে কোটনির সাথে কাজ করতে, বা কোন একটা এক্সপিরিয়েন্স, কোন একটা শর্টের এক্সপিরিয়েন্স, যেহেতু ছবিটা রিলিজ অনেকে দেখেছে বা দেখবে, কোন সিচুয়েশনটা? ওইখানে একটা মানে চিৎকার চেঁচামেচি করে একটা ইয়া ছিল যে আমি কি বলছি আপনাকে ভাড়া দিতে, সেটা একবারে কথাটা ছিল। সো আমি কি বলছি আপনাকে ভাড়া দিতে, যে বিভিন্ন অদ্ভুত কথা বলে ফেলতেছিল। সো আমরা ওই ডায়লগটা আমার অনেকগুলো প্রায় 30-32টা টেক লাগছে, কারণ চিৎকার করে একবারে বলতে হচ্ছিল তো। সো বাংলা ডায়লগ যে কটা আছে সেই করার জন্য আসলে ওর সাথে আমার একটু টাইম নিতে হয়েছে। হিমেল নিশ্চয়ই হল ভিজিট হয়েছে এবং এর মধ্যে এবং মূল রিয়াকশনগুলো প্রথম দিকে, কারণ এটা তোমার অনেক অগ্নি পরীক্ষার মতো, সুতরাং প্রথম 2 দিন কেমন কাটলো এবং তোমার এক্সপিরিয়েন্সগুলো কেমন? আমি বেসিক্যালি হল ভিজিট বলতে আমি এখন পর্যন্ত মানে 2টা হলে গেছি। একটা হচ্ছে আমাদের গ্রামে যেখানে একদমই মনে করেন গোডাউন টাইপ হল, আর ঢাকা শহরের সিনেপ্লেক্সে। আচ্ছা, 2টা আকাশ পাতাল পার্থক্য তানভীর ভাই। ধরেন গ্রামের যেই পর্দা সেখানে আমি লিটারালি আমি দেখতে পাচ্ছিলাম না যে সাকিবের চোখ দেখতে পাচ্ছিলাম না, এখানে খুব অন্ধকার পুরাটা। তো উনি যখন শেষ দৃশ্যে কাঁদছিলেন ওনার চোখের পানি তো দূরের কথা, ওনার চোখ দেখা যাচ্ছিল না। এখন ওইখান থেকে একটা লোক দর্শক যদি বের হয়ে বলে যে সিনেমাটা ভালো লাগে নাই, এটা তো আসলে ওর দোষও না, কারণ ও তো কানেক্ট হতে পারে নাই। এটা তো ঢুসাঢুসি মারামারি না যে ঢাম ধুম শব্দ হচ্ছে, উড়ে যাচ্ছে, দেখতেছে, ফিল পাচ্ছে। ইটস এ ইমোশনাল ফিল্ম। সো এই জায়গাটা একটা বড়, আমি জানি না এটা সমাধান কি আসলে, বাট আমি যেই জায়গাগুলো ঢাকায় আমি যেই জায়গাগুলো পয়েন্ট আউট করছিলাম যে এই জায়গাটা হাতের তালি দিবে, এই জায়গাগুলো কাঁদবে, সেই জায়গাগুলো ঠিকঠাক পাইছি আমি। ঠিকঠাক পাইছো? আচ্ছা। একটা বিষয় আমি খুবই প্রেজ করেছি, আমি বলেছিও আজকে লাইভেও বলি যে আপনার শিকারই আমি সাকিবকে একটা দারুণ ম্যাচিউর জায়গায় দেখলাম। অবশ্যই খুবই পপুলার, খুবই দারুণ অভিনেতা, কিন্তু অবাক করার মতো আসলে কাজটা করেছো। কিন্তু এই জায়গায় তোমাদের রিহার্স পয়েন্ট বা তোমাদের ডিসকাশন পয়েন্টগুলো যদি আজকে ইনসাইড স্টুডিও একটা সাকিবের সাথে। সাকিব ভাই যেটা হয়, ওনার যেটা মানে আমি ওনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে ভাই, মানে অনেস্টলি স্পিকিং। মানে উনি বাকি সিনেমার তো উনি দেখতেছে না, কিন্তু উনি ওনার পার্টটা যেন ঠিকঠাক হয় সেটার জন্য যা করণীয় উনি। ধরেন আমার যে শেষ দৃশ্যটা যেটা ওই যে মায়ের সাথে কথোপকথন, উনি সকালে ছেটে আসলেন প্রায় 9টার দিকে, ছেটে আসলেন 9টা 10টা 11টা 12টা 1টা পর্যন্ত সে শুধু ওই 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 বাংলোর বারান্দায় বসে বসে সে রিহার্সেল করছে আর কাঁদতেছে। তা আমি চিন্তা করছি আল্লাহ রিহার্সেলে কায়দা না সব ইমোশন শেষ করে দেয়। আচ্ছা, হ্যাঁ, সে রিহার্সেল করতে এবং কাঁদতেছে, রিহার্সেল করতেছে কাঁদতেছে, এবং ওটা ওনার খুব গুণ। উনি ইভেন যখন ডাবিং দিচ্ছিলেন তখন উনি কাঁদছিলেন, ডাবিং দিয়ে যখন দেখতেছিলেন তখন উনি কাঁদছিলেন। এইটা হচ্ছে ওনার গুণ। কেন? মানে উনি প্রতি মুহূর্তে গল্পটার মধ্যে ঢুকে যায়। থাকে না যে মানে উনি রিহার্সেল করার সময় ওই দিন আমরা শুধু একটা দৃশ্য করছি সারাদিনে, তো উনি এত বেশি পারফেক্ট চান। এবং ধরেন শর্ট দেওয়ার পরে দেখতে বসে পুরো আমি মাঝে আচ্ছা হয়েছে তো সুন্দর তো না দেখ এই যে প্রচণ্ড ক্ষুধা, এইটা নতুন যে ছেলেটা ধরেন আজকের প্রথম সিনেমা করছে, ওর মধ্যে এই ক্ষুধাটা নাই। এইটাই আসলে পার্থক্য তৈরি করে দেয়। দারুণ একটা বড় স্টার বা দারুণ একটা লেখা পেলাম যে আশাদ আদনান সম্পর্কে। জি, প্রডিউসার খুবই ম্যাটার করে, এবং সত্যিকার অর্থে রাজকুমার এবং আশাদ আদনানের ভূমিকাটা যদি একটু অফিশিয়ালি বলো। দেখেন আমাদের দেশে সবসময় আমরা দেখে আসি যে প্রযোজক মানে লগ্নিকারক। হ্যাঁ, তা আদনান ভাইয়ের একটা সুবিধা হচ্ছে উনি আগে থেকে কবিতা লিখতেন,
উনি প্রচুর নাটক বানাইছেন। সো উনি, আমি যেটা দেখি, উনি সিনেমাটাকে ফিল করেন। ইটস নট অ্যাবাউট মানি, তার কাছে এটা ব্যবসা না, মানে তার অনেক টাকা আছে এজন্য ম্যাটার না এরকম না, মানে উনি টাকা আছে ম্যাটার না, উনি যেটা হচ্ছে যে টাকাটা পরে, আগে হচ্ছে যে উনি ভালোবাসেন জিনিসটা। ধরেন ব্যাপারটা এরকম যে ধরেন আপনি যখন রেস্টুরেন্ট আছে আপনার রেস্টুরেন্টে তো অনেক খাবার বিক্রি করছেন, এখন আপনি গরুর মাংস বিক্রি করছেন, এটা বানাইছেন, বেচা হয়ে গেলেই তো হইলো, কিন্তু থাকে না যে এটাকে আরেকটু দর্শকের কীভাবে ভালো লাগে, আরেকটু কীভাবে রান্না করা যায় ওইভাবে। তো আদনান ভাইয়ের এই ব্যাপারটা আছে, ওনার মধ্যে সিনেমাটার প্রতি মায়া আছে একটা, মানে আমি যেমন ওন করি ফিল্মটা, উনিও ওন করে। যেমন ধরেন শেষ দৃশ্যটা কিন্তু আমাদের এই সাজেকে হওয়ার কথা ছিল না, এটা হওয়ার কথা ছিল গাজীপুরে কোনো একটা জায়গায়। তো আমি একদিন কথা বললাম, ভাইয়া এই সিন, এই ইয়াটা না পাহাড়ের উপরে হলে খুব ভালো লাগতো, কিন্তু ভাই যে খরচ, কারণ আপনি তো জানেন পাহাড়ে ইউনিট নিয়ে যাওয়া আসা, ইটস ইউজ এক্সপেন্সিভ। তো ভাইয়া শুনলো, কিছু বললো না। এরপরে উনি মহামান্যর সাথে বোধহয় একটা ট্যুরে মনে হয় এসে গেছে, তখন আমি আমেরিকা শ্যুট করি। উনি ওই পুরাটা শ্যুট ভিডিও করে আমাকে পাঠাই দিয়েছে, হিমেল এইখানে আমরা শুটিং করবো। আচ্ছা আচ্ছা, পারমিশন নিয়ে সব রেডি। এবং আপনি নিজের চোখে দেখছেন যে ওই পাহাড়ের উপরে সেটা যদি আপনার গাজীপুরে কোনো একটা বাড়িতে হইতো, আপনি কি এই ফিল পাইতেন? যখন কোরআন তেলাওয়াত হচ্ছিল তখন মনে হচ্ছিল না যে পৃথিবীটা কত ওয়াইড, পৃথিবীটা কত বড়। সো এই যে ব্যাপারটা, এটা কিন্তু আদনান ভাই না হলে পৃথিবীর অন্য কোনো, বাংলাদেশের অন্য কোনো প্রডিউসারের জীবন আমাকে এটা অ্যালাউ করতো না। মিনিমাম 25 লক্ষ টাকা আমরা বেশি গেছি এই পাহাড়ে যাওয়ার জন্য। সো এটা একটা উদাহরণ দিলাম। এবং ধরেন আমেরিকা আমি যখন শুটিং করি, যখন দেখলো যে শুটিং 12 দিনের জায়গায় 16 দিন হয়ে যাচ্ছে, সে বুঝতেছিল যে আমরা মেন্টালি ভেঙে পড়তেছি। সে কিন্তু অসুস্থ ছিল, সে ওখান থেকে ডিরেক্ট চলে গেল আমেরিকায়। যে উনি যে আমার বুঝ দিল, টাকা কোনো বিষয় না, তোমার কাজ ভালো হচ্ছে, ডু ইট। এবং আমি কিন্তু সাথে সাথে সত্যি আমি সাকিব ভাই আমরা সবাই কিন্তু মানে ইন্সপায়ার্ড হই। এবং সে সেই জায়গায় আমাদের এইভাবে কর বললো। এবং এটা খুব দরকার, জানেন, মানে টাকা না দিলে আপনি আসলে কি করবেন? আমার মাথার মধ্যে তো অনেক স্বপ্ন, অনেক শর্ট। হ্যাঁ, টাকা না দিলে লাগলো যে এটা হয়তো আমার ফাইলেই পড়ে থাকতো, গল্পটা হয়তো হতোই না। মানে খুব এইটা করার সময় এটা যেই বাজেট, ইট ইজ কোয়াইট ইম্পসিবল। এটা করার জন্য আপনাকে 10 বার ভাবতে হবে। আর আদনান ভাইয়ের একটা সুবিধা হচ্ছে যে আদনান ভাই এটা বিলিভ করে যে আমার কন্টেন্ট যদি ভালো হয় মানুষ দেখবেই। আর ওনার আসলে টাকা রিটার্নের চেয়ে ভালো কন্টেন্টটা ওনার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। ভালো কন্টেন্ট উনি দিতে চান। উনি, আপনি যে একটা কন্টেন্ট দেখে বলছেন তার ভালো লাগছে, এটা ওনার কাছে 10 লাখ টাকার চেয়ে বেশি ইম্পর্টেন্ট। প্রিয়তমা এবং রাজকুমারের গল্প কি একসাথে এক সিটিংয়ে শোনানো হয়েছে? মানে না, এটা আলাদা। কারণ প্রিয়তমার পরে আমরা ভাবছিলাম কি করা যায়, পরে রাজকুমার আসলে এক সময় যখন ডলার রেটটা বেড়ে গেল তখন আমি আসলে আশা ছেড়েই দিছিলাম যে এটা আসলে কখনো হবে না। আচ্ছা, কিন্তু পরবর্তীতে যাই হোক হয়ে গেল আর কি। রাইট, আমার জানা মতে এর আগেও এটা নিয়ে আলোচনা করেছি, আজকে একটু শেষ করি। সেটা হচ্ছে রাজকুমার প্রথমে অ্যানাউন্স হয়েছিল অন্য প্রোডিউসার, তখন অন্য প্রজেক্ট করার কথা ছিল, তাদের সাথে আমরা আলাপ আলোচনা করে মিউচুয়ালি এই প্রজেক্টটা করা হয়। সো রাজকুমার শুধুমাত্র সময় এবং বাজেটের জন্যই প্রথমে প্রিয়তমা ধরা হলো নাকি? জি অবশ্যই এই লজিকে। জি আমাদের একবার ভাবছিলাম রাজকুমার করবো, কিন্তু পরে দেখলাম যে সময় আর যে বাজেট, এটা কারণ তখন তো আপনি প্রিয়তমা না হলে তো আপনি ইন্ডাস্ট্রিতে, আপনি আজকে তুফান, দরদ যেই বাজেটের ছবি, এই সাহসটা কিন্তু আসছে আসলে প্রিয়তমা থেকে। ডেফিনেটলি। কিছু নিন্দুকদের প্রশ্ন আমি একটু খণ্ডাতে চাই আজকে। জি, সেটা হচ্ছে প্রথমত মাহি কাস্টিং, এটা কি পূর্ব পরিকল্পিত ছিল কিনা? কেউ বলছেন এটা জওয়ানের দীপিকা দ্বারা ইন্সপায়ার্ড বলছেন। আমি না, জওয়ানের দীপিকা দ্বারা আমরা আসলে এটা আমাদের জন্য একটা এক্সাম্পল ছিল, দ্যাটস ট্রু। আমরা আসলে প্রথমে ভাবছিলাম যে কোনো মানে বয়স্ক মাকে নিব, সেটা হতে পারে শাবানা ম্যাডাম, সেটা হতে পারে ববিতা ম্যাডাম, সেটা হতে পারে অন্য কেউ, কিন্তু আসলে নানান কারণে তাদের সাথে ব্যাটে বলা হয় না। ইভেন আজকে বলি আমি যে আমাদের যে বাহুবলীর শিবগামী মা ছিলেন, হ্যাঁ, ওনার সাথে আমরা কথা বলেছি। মানে আদনান ভাই ওই পর্যন্ত আমাদের উনি অনেক টাকা চাইছিলেন, বাট আমরা ওনার সাথেও রাজি ছিলাম আর কি। পরবর্তীতে যখন না পাই তখন আমরা চিন্তা করলাম যে তাহলে এই জেনারেশনে আসি। এবং সাথে সাথে দেখলাম যে যেহেতু এই জেনারেশনে অভিনয়টা বেশি, সো এই জেনারেশনটাকে আসলে ওই জেনারেশনে নেওয়াটা সহজ। ওই যেমন শাবানা আমাকে তো আমি আসলে ম্যাডামকে তো এখন আমি আসলে ইয়াং করতে পারবো না, ববিতা ম্যাডামকে তো আমি আসলে ইয়াং করতে পারবো না, যেহেতু দুই পার্ট, এই পার্টে যেহেতু অভিনয়ের পার্টটা একটু বেশি, তখন আমরা চিন্তা করলাম যে এই জেনারেশন কাউকে আমরা করি যে ওই জেনারেশনটাকে ওভারকাম করবে। এখন এই জেনারেশনে আসলে আমরা চাইছিলাম যে একটা চমক হোক, যে অ্যাক্টিং ক্যাপাবিলিটি ভালো হবে, যার না একটা মানে মাহি তো আসলে মা ক্যারেক্টার করবে, এটা তো আসলে আনবিলিভেবল। হ্যাঁ, রাইট। সো ওই জায়গা থেকে, এবং সে খুব সুন্দরভাবে করছে আমি বিশ্বাস করি।
রাইট। আরশ খান কাস্টিং সম্পর্কে? আচ্ছা, আরশ খানের মেইন কাজ প্রথম কথা হচ্ছে আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে যে তারেক ভাইয়ের সাথে হাইট, তারেক ভাইয়ের সাথে লুক মিলতে হবে। এখন আমি ধরেন তারেক ভাইয়ের সাথে আমার হাইটের কাউকে দেই, সেটা তো মিলবে না। প্রথম প্রায়োরিটি ছিল আমাদের তারেক আনাম খানের সাথে হাইট এবং অ্যাটলিস্ট মিনিমাম সিমিলারিটি থাকতে হবে। তারপরে হচ্ছে আমাদের এরপরে ওই হাইটের যাদের যাদের আমরা পাইছি তাদের মধ্যে অ্যাক্টিং ক্যাপাবিলিটি বা আমরা অনেকের সাথে কথা বলছি, আরও আমি দেখছি যে অনেক বেশি ডেডিকেটেড। ছেলেটার গল্প শোনার পর আমরা বিশ্বাস করেন ও 4 দিন আমার শুটিংয়ের আগে 4 দিন কোনো শুটিং করে নাই, ওর পুরো 4টা দিন আমার সাথে ছিল, ভাইয়া এইটা কীভাবে হবে, ভাইয়া এইটা কীভাবে। এই ডেডিকেশনটা আমার দরকার ছিল। আর আমার কাছে মনে হয়েছে যে ও ভালো করছে। রাইট। শেষ করব প্রথম পর্ব, সেটা হচ্ছে মূল 3টা কারণ। যদি এখন সাকসেস স্টোরির একটা জায়গায় চলে আসছে, যে কারণে রাজকুমারটা তুমি খুব বোল্ডলি বলছিলে আগে থেকেই, কোন 3টা পয়েন্ট যেটা পরে দেখেছো সত্যি এই 3টা পয়েন্টই কাজ ওয়ার্ক করেছে? প্রথম কথা হচ্ছে 3টা জিনিস যদি আপনারা বলতে চান, আসলে অনেকগুলো ব্যাপার আছে, আমি একটা একটা করে। প্রথম কথা হচ্ছে শাকিব খান, ওনার একটা রেডিমেড দর্শক থাকে, আপনি যা দিবেন তাই চলবে, একদম। দ্বিতীয় হচ্ছে আমার কনফিডেন্স আছে গল্প। আমি দেখছি যে এই গল্পটা একটা সুতায় একদম টান দিয়ে শেষে চলে গেছে। বলতে হচ্ছে যেটা প্রিয়তমা ছিল না, কিছুটা ছিল না। প্রিয়তমা না থাকার কারণ আছে, আপনাকে বুঝতে হবে। প্রিয়তমা রাইটার তো বেঁচে ছিলেন না, প্রিয়তমাটা একটা অসমাপ্ত স্ক্রিপ্ট ছিল। যদি ফারুক ভাই বেঁচে থাকতেন ডেফিনেটলি প্রিয়তমাটা এরকম হতো না, প্রিয়তমা অন্য কোনো রকম হইতো। আচ্ছা, ঠিক আছে। এবং 3 নাম্বার ছিল যে নির্মাণ। এই নির্মাণটা জানি একটা পাবনা, আপনি তো পাবনা দেখছেন, কিন্তু এত সুন্দর গ্রাম, মানে এত সুন্দর গ্রাম থেকে সুন্দর শুরু করে মানে পুরা যে নির্মাণটা ছিল, সেই নির্মাণটা আমার কাছে ভিজুয়ালাইজের জায়গা থেকে, গল্পের জায়গা থেকে, এবং যারা কো-আর্টিস্ট ছিল তারা এত ভালো করছে, সব কিছু মিলে দেখেন একটা ছবি তো খারাপ 19-20 লাগতেই পারে, কিন্তু একদম জঘন্য বা দেখবো না মতো তো কিছু নাই এখানে আসলে, দ্যাট আই ফিল।